এটা সবাই জানিস, খুব ইজি। সেটা হচ্ছে তোর ওই হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ। যুগ যুগ ধরে পড়ে আসছিস, এটা বোঝানোর কিছু নাই। হ্যাঁ, ভূমি এখানে 6টা ল্যান্ডফর্ম আছে, ওগুলো একটু পড়তে হবে। আমি মেটেরিয়ালটা পাঠালাম গ্রুপে। হ্যাঁ, এবার আমরা যে লাস্ট থিওরি, এই থিওরি বলেই আমরা ল্যান্ডফর্ম ডেভেলপমেন্ট থিওরি যেগুলো আছে সেখান থেকে আমি ওখান থেকে কুইট করব। ঠিক আছে, আর এগুলো নিয়ে আর আলোচনা হবে না এরপরে। তবে এই ভূমিরূপ বিদ্যার যে তত্ত্বগুলো আছে, থিওরিগুলো আছে, এখান থেকে কিন্তু প্রশ্ন আসবেই, গ্যারান্টি। হ্যাঁ, 10 নম্বর একটা প্রশ্ন আসবে, 2 নম্বর, 5 নম্বর, এখান থেকে প্রশ্ন আসবেই। এটা গুরুত্বপূর্ণ বলে আমি এটাকে বেশি করে বোঝালাম, এর উপরে বেশি নজর দিলাম আমি। আমার আলাদা করে 3 দিন লেগেওছে, আমি আজকে সবকটাকে একদিনে বোঝালাম। দেখো, ডাইনামিক ইকুইলিব্রিয়াম থিওরি, জেটি হ্যাক। জেটি হ্যাক আমেরিকান জিওমরফোলজিস্ট ছিলেন। তিনি 1960 সালে যে ভূমিরূপ বিবর্তন সংক্রান্ত যে তত্ত্বটা উপস্থাপন করেছিলেন, যাকে বলা হয় ডাইনামিক ইকুইলিব্রিয়াম থিওরি। ওকে, এই থিওরিটা অনেক মডার্ন, কারণ 1960 সাল মানে বোঝা যাচ্ছে যে এটা অনেক বেশি মডার্ন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ভাবনা চিন্তা মানুষের মধ্যে একটু অন্যরকম হলো, তখনই এই তত্ত্বটা উঠে আসলো। তো এটা একটা ওপেন জিওমরফিক সিস্টেম, টাইম ইন্ডিপেন্ডেন্ট, মানে পেঙ্কের মতোই। এটাও কিন্তু টাইম ডিপেন্ডেন্ট নয়, মানে টাইম ইন্ডিপেন্ডেন্ট, মানে পেঙ্কের সঙ্গে এর একটা মিল আছে। আবার এটা ওপেন জিওমরফিক সিস্টেম, যেটা পেঙ্কেও কিন্তু বলেছিলেন যে পেঙ্কে তত্ত্বটাও কিন্তু ওপেন জিওমরফিক সিস্টেম ছিল। ডেভিসেটটা কিন্তু উল্টো ছিল। ডেভিসেটটা ছিল ক্লোজ জিওমরফিক সিস্টেম, সাইক্লিক মানে হচ্ছে ক্লোজ। ওকে, আর ডেভিসেটটা ছিল টাইম ডিপেন্ডেন্ট। তো এটা ডেভিসের সঙ্গে একদম উল্টো, অনেকটা পেঙ্কের সঙ্গে মিল আছে। ওকে, এটা কিন্তু কোনো মডেল নয়, ফলে কোনো ডায়াগ্রাম আঁকা যাবে না। যেটা যেটা মডেল, পৃথিবীতে যেটা যেটা মডেল তার সিমুলেশন করা যায়, তার ডায়াগ্রাম আঁকা যায়, গ্রাফ আঁকা যায়। কিন্তু যেটা মডেল নয় তার কোনো ডায়াগ্রাম আঁকা যায় না। মজার বিষয় এটাই যে পরীক্ষার সময় যদি প্রশ্ন আসে যেটি হ্যাক, এখান থেকে কোনো ডায়াগ্রাম আঁকা যাবে না। কিন্তু অনেক জায়গায় এটা নিয়ে অনেক টিচার এটা ডায়াগ্রাম আঁকে, বাট আমি দেখাবো ডায়াগ্রাম। ও ডায়াগ্রামগুলো বোঝানোর জন্য, পরীক্ষায় দেওয়ার জন্য নয় কিন্তু। হ্যাঁ, যেহেতু এটা কোনো মডেল নয়, তাহলে মডেল নয় তো কি বলছেন? হ্যাক বলছেন এটা মডেল নয়, বরঞ্চ একটা বাস্তব সিচুয়েশন, রিয়ালিটি। ইট ইজ নট এ মডেল, রাদার ইট ইজ এ রিয়ালিটি, যেটা বাস্তব, তার কোনো ছবি আঁকা সম্ভব নয় বলে যেটি হ্যাক দাবি করছেন। বোঝা গেল? যেটা মডেল, ডেভিসের মডেল, পেঙ্কের মডেল, তাই গ্রাফের মাধ্যমে তিনি বোঝানোর চেষ্টা করেছিলেন। ওকে, যেটা মডেল তার গ্রাফ হয়, বারে বারে বলছি কিন্তু। হ্যাঁ, যেটা মডেল নয় সেটার কোনো গ্রাফ হয় না, তাই এখানে কোনো ডায়াগ্রাম আঁকার কোনো প্রয়োজন নাই। যদি কেউ ডায়াগ্রাম আঁকে তাহলে তাৎপর্যটা নষ্ট হবে। তো এবার আমরা দেখে নিব ডায়নামিক ইকুইলিব্রিয়াম থিওরিটা ব্যাপারটা কি। এই ডায়াগ্রামে যেটা দেখানো আছে, এই পাত্রে জল ঢুকছে, জলের প্রবাহ মানে প্রবেশ হচ্ছে আর জল বেরিয়ে যাচ্ছে। কিন্তু যে রেটে জল ঢুকছে আর যে রেটে জল বেরিয়ে যাচ্ছে, এই দুয়ের মধ্যে কিন্তু একটা মিল আছে। যত পরিমাণ ইনপুট তত পরিমাণ আউটপুট। এটা কি ডাইনামিক না স্ট্যাটিক? প্রশ্ন যদি এরকম করি তাহলে অ্যান্সার হবে অবশ্যই ডাইনামিক। কেন ডাইনামিক? তার কারণ জলের একটা ফ্লো আছে, যে গতিশীল, যে প্রবাহমান, নদীর প্রবাহমান ধারা, প্রবাহমান বায়ু ডাইনামিক। নদী, প্রবাহমান সমুদ্র স্রোত, প্রবাহমান বাতাস, ইভেন গাড়ির 4 হুইলার, ইভেন ট্রেন যদি যাই তাহলে আমরা ডাইনামিক বলি। ডাইনামিক মানে হলো গতিশীল, সময়ের সঙ্গে সঙ্গে যার পরিবর্তন সাধিত হয় সেই হলো ডাইনামিক। এখানে সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন সাধিত হচ্ছে, ইয়েস। এখানে একটা রেটে জল ঢুকছে, রেট মানেই তো ডাইনামিক, একটা সময় আছেই। তো যেহেতু জল এখানে স্ট্যাগন্যান্ট নাই, স্থির নাই, জল যেহেতু ঢুকছে এবং জল বেরিয়েও যাচ্ছে, তাই এটা ডাইনামিক। কিন্তু এই ডাইনামিক থেকেও এখানে একটা ব্যালেন্স রেখেছে। কিসের ব্যালেন্স? এই হাইটটা কিন্তু কনস্ট্যান্ট রেখেছে। কেন কনস্ট্যান্ট হলো? কারণ হলো যত পরিমাণ জল ঢুকছে তত পরিমাণ জল বেরিয়ে যাচ্ছে। এই কারণে জলের উচ্চতার কোনো পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না। তাই এখানে কনস্ট্যান্ট কি? এখানে কনস্ট্যান্ট হলো জলের, এই ট্যাঙ্কিতে জলের হাইট। তার মানে দাঁড়ালো এরকম, এটা ডাইনামিক থেকেও একটা জিনিস কনস্ট্যান্ট আছে বা ইকুইলিব্রিয়াম আছে। কীরকম? জলের হাইট, এটা হলো ইকুইলিব্রিয়াম আছে। সময়ের সঙ্গে সঙ্গে ঘন্টার পর ঘন্টা যদি আমরা এটা দেখি তাহলে আমরা কোনো পরিবর্তন দেখতে পাবো না জলের হাইটের। দ্যাটস ওয়াই এটা ইকুইলিব্রিয়াম। ইকুইলিব্রিয়ামিটি ইন হাইট, বাট ডাইনামিক ইন ফ্লো। ফ্লোয়ের ডাইনামিক আছে, ডাইনামিক ইন দ্য সেন্স অফ ফ্লো, বাট
ইকুইলিব্রিয়াম ইন দ্য সেন্স অফ হাইট অফ দ্য ওয়াটার উইথিন দিস ট্যাঙ্কি, তাহলে এটাকে আমরা বলতে পারি ডায়নামিক ইকুইলিব্রিয়াম থিওরি। কেন ডায়নামিক বোঝা গেল, কেন ইকুইলিব্রিয়াম বোঝা গেল? ঠিক একই রকমভাবে এই জায়গা থেকে অনুপ্রাণিত হয়ে যেটি হ্যাক ভূমিরূপ বিদ্যায় ডায়নামিক ইকুইলিব্রিয়াম কনসেপ্টটাকে অ্যাপ্লাই করলেন। তিনি বললেন ভূমিরূপ যদি উঠে, এখানে ভূমিরূপ ওটাকে দেখানো আছে, এটা একটা অপটিক্যাল ইলিউশন, ঠিক আছে? অপটিক্যাল ইলিউশন মানে দেখতে মনে হবে কিন্তু হয় না, হ্যাঁ দেখতে হয় লেকিন হতা নেই। ওকে, দেখো মনে হচ্ছে যেন উঠছে কিন্তু কোনো উঠছে না, কোনো হাইটে পার্থক্য হচ্ছে না, তো এটা ইলিউশন দেওয়ানো আছে। আমি এটাকে বানানোর জন্য, তোমাদেরকে মুরগি করার জন্য আমি ইলিউশন দিয়েছি, হ্যাঁ ওকে। তো উত্থান দেখানোর জন্য চেষ্টা করেছি আমি, কিন্তু কোনো রকম ক্ষয় প্রক্রিয়া হচ্ছে না। ক্ষয় প্রক্রিয়া হচ্ছে না কি, ক্ষয় হচ্ছে, কিন্তু উত্থান এবং ক্ষয়ের মধ্যে এমনভাবে একটা তাল বজায় রাখছে, ব্যালেন্স কন্ডিশন আছে, যে এটা উত্থান হওয়া সত্ত্বেও যেহেতু উত্থান হচ্ছে তাই ডায়নামিক। এটা উত্থান বন্ধ এরকম নয়, স্টেবল ল্যান্ডফর্ম নয়। পেঙ্কের কথাই যেটা ছিল না, যে ল্যান্ডফর্মের কোনো রকম আপলিপমেন্ট হবে না, স্টেবল ল্যান্ডফর্ম, ক্রাস্টাল স্টেবিলিটি, তো ক্রাস্টাল স্টেবিলিটি নাই, এটা ডায়নামিক। কেন? ল্যান্ডফর্ম উঠছে, আপলিপমেন্ট হচ্ছে, তার মানে ডায়নামিক। কিন্তু এখানে সমপরিমাণে ক্ষয় হচ্ছে, ফলে আমরা সময়ের সঙ্গে সঙ্গে, সময়ের পরে একটা সময়ের ব্যবধানে আগে কি ছিল এখন কি আছে আমরা দেখব নো চেঞ্জ, তাই এটা ইকুইলিব্রিয়াম। ওকে, এমনই ভাবনা ভেবেছিলেন যেটি হ্যাক, তাই তার তত্ত্বটাকে ল্যান্ডফর্ম ডেভেলপমেন্টের ডায়নামিক ইকুইলিব্রিয়াম থিওরি বলে মনে করা হয়। জাস্ট এটুকুনি জানো, ক্লিয়ার? আরও কিছু বিষয় তিনি কতগুলো ধারণা দেন। তিনি বলেন ডেনুডেশন এবং রক রেজিস্ট্যান্স এই দুয়ের মধ্যে ব্যালেন্স বা ইকুইলিব্রিয়ামিটি আছে। ডেনুডেশন মানে হলো নগ্নিভবন প্রক্রিয়া, ওকে, আর এই দিক দিয়ে হলো রক রেজিস্ট্যান্স, এ হলো ক্ষয় প্রতিরোধী প্রক্রিয়া। এ ক্ষয় করছে আর এ ক্ষয় প্রতিরোধ করছে, দুজনের মধ্যে ফাইট হচ্ছে। ওকে, দুজনের মধ্যে ফাইট হচ্ছে, এই ফাইটের মধ্যেও একটা ব্যালেন্স আছে। বলছে নগ্নিভবন প্রক্রিয়া এবং শিলার ক্ষয় প্রতিরোধ ক্ষমতার মধ্যে ভারসাম্যতা থাকে। ওকে, ডেনুডেশন নড়ছে কিন্তু আমার দাড়িপাল্লা কিন্তু নড়েনি, ঠিক আছে? তো এদের মধ্যে ভারসাম্যতা থাকে বলে তিনি দাবি করছেন, এটা তার অনুমান। ওকে, তত্ত্বের আগে অনুমান আমরা পড়ে এলাম, ডেভিসের পড়লাম, পেঙ্কের পড়লাম, তো ঠিক তেমনি হ্যাকেরও কতগুলো অনুমান আছে, তার মধ্যে এটা হলো ওয়ান অফ দ্য মোস্ট লিডিং অনুমান। এবার হচ্ছে বলছে ভূমিরূপের সব জায়গায় ক্ষয় হবে, সব জায়গায় ক্ষয় হবে। দেখো এই পাঁচু সব জায়গায়, পাঁচু ডুপ্লিকেট জেরক্স কপি সব জায়গায় ক্ষয় করছে বেলচার নিয়ে, কিন্তু সব জায়গায় সমানভাবে ক্ষয় করছে। ওকে, তাহলে ভূমিরূপের সমগ্র অংশের নিম্ন ক্ষয়ের হার সমান। এই জায়গাতে যে হারে ক্ষয় হবে, এই জায়গাতে সেই হারে ক্ষয় হবে, মাথার উপরে সেই হারে ক্ষয় হবে। এক কথায় ভূমিরূপের বিভিন্ন জায়গায় ক্ষয়ের হার সমান। এর ফলে কি হচ্ছে? ভূমিরূপের আকৃতির কোনো পরিবর্তন সাধিত হয় না, আকৃতিগত পরিবর্তন হয় না। ওকে, আকৃতিগত পরিবর্তন মানে যেমন এই জায়গার উচ্চতা আর এই দুয়ের মধ্যে উচ্চতা পার্থক্য ছিল, যেমন রিলেটিভ রিলিফ ছিল একটা সময়ে, আজ থেকে 100 বছর আগে, 100 বছর পরে আমরা ওই একই রকম আকৃতিগত ইয়েটা দেখব, মানে আকৃতিগত মিলটা দেখব। ওকে, তো দুইয়ের মধ্যে রিলেটিভ রিলিফের কোনো পরিবর্তন হবে না। তার কারণ ওই মাথাটাকে যতখানি ক্ষয় করা আছে, এই গোড়াটাকেও ততখানি ক্ষয় করা আছে। তাই বলা আছে যে ভূমিরূপের বিভিন্ন জায়গায় ক্ষয়ের হার, নিম্ন ক্ষয়ের হার সমান হবে। ভূতাত্ত্বিক ধাঁচের সাহায্যে ভূমিরূপের গঠন বৈশিষ্ট্য এবং দৈশিক তারতম্য ব্যাখ্যা করা সম্ভব। গঠন, হ্যাঁ, ভূতাত্ত্বিক ধাঁচ, এই ভূতাত্ত্বিক ধাঁচ মানে জিওলজিক্যাল স্ট্রাকচার। ডেভিস যেটাকে বলেছিলেন না, স্ট্রাকচার প্রসেস অ্যান্ড টাইম, ল্যান্ডস্কেপ ইজ দ্য ফাংশন অফ স্ট্রাকচার প্রসেস অ্যান্ড টাইম, তিনি স্ট্রাকচারকে বারে বারে দায়ী করেছেন, যে বলেছেন যে স্ট্রাকচারই হলো কারণ। তো যেটি হ্যাক এই স্ট্রাকচার দ্বারা অনুপ্রাণিত হয়ে তিনি বলেন যে স্ট্রাকচারই হলো মেন কারণ, কারণ এই স্ট্রাকচারের জন্যই আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভূমিরূপ দেখতে পাই। তো এখানে ভূমিরূপের মেন কারণ, এখানে ভূমিরূপের মেন কারণ, দুটোই হচ্ছে ইউনিক লার্নার স্ট্রাকচার, একই রকম জিওলজি। এই একই ইয়েলো কালারের হার্ড রক এখানেও আছে, এখানেও আছে, নরম রক এখানেও, বাট পার্থক্য চেহারা চেঞ্জ হলো কেন? তার কারণ হলো এদের বিন্যাস। এখানে এই বিন্যাসের জন্য এরকম চেহারা হলো, এখানে এই বিন্যাসের জন্য এরকম চেহারা হলো। ওকে, তো বেসিক্যালি যেটা বলতে চাইছেন তিনি, ভূতাত্ত্বিক ধাঁচ মানে জিওলজিক্যাল স্ট্রাকচার ভূমিরূপের গঠনের তারতম্য তৈরি করে। আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভূমিরূপ দেখতে পাই, কেন? তার পিছনের গোড়ার কারণ হলো ওখানকার স্ট্রাকচার। আমি এটাকে বোঝানোর জন্য মানুষের স্কেলিটন দিয়ে ব্যাখ্যা করেছিলাম। স্কেলিটন মানে মানুষের হাড় আমাদের দেহের স্ট্রাকচার তৈরি করে। কোথাও যদি হাত ভেঙে যায় এবং হাতটা যদি ঠিকমতো জোড়া না লাগে, তাহলে কি হয়? ওই জায়গাটা উঁচু হয়ে থাকে, তাই না? এর মানে কি? এর মানে হলো হাড়
ঠিক হয়ে গেছে, মানে জয়েন্ট লেগে গেছে, কিন্তু হাড় অনেকটা জায়গায় কোথাও দেখা গেল উঁচু হয়ে আছে, তো তার জন্য আমরা চেহারা চেঞ্জ করে দিই, মানে হাতের মধ্যে একটু স্ট্রাকচারাল চেঞ্জ হয়, ঠিক আছে। তো এই যে ব্যাপারটা, এটা আমাদের হাড়ই কিন্তু নিয়ন্ত্রণ করে। ঠিক তেমনি ভূমিরূপের মধ্যে গঠন, কঠিন শিলার যে গঠন বিন্যাস, এটাকে আমরা দেহের হাড়ের সঙ্গে কল্পনা করতে পারি। এই হাড় আমাদেরকে বলে দেয়, মানে কঠিন শিলা স্তরে আমাদের তৈরি করে দেয় যে ভূমিরূপটা দেখতে কেমন হবে। ক্লিয়ার? নেক্সট হলো বলছে নখ নিভাবন প্রক্রিয়া, যেগুলো আজকে কর্মরত আছে সেগুলো আগেও ভূমিরূপের বিবর্তনের ঘটানোর জন্য সমান পরিমাণে দায়ী ছিল। যদি আমরা টাইমের ঘড়িকে আমরা উল্টো দিকে ঘোরাই, এটা টাইমের ঘড়ি, সরি ঘড়ি টাইমই তো দেখায়, ঘড়িতে আবার তো অন্য কিছু দেখায় না, ঠিক আছে। তো এই টাইম দেখাচ্ছে, বাট এই ঘড়িটা কি দেখাচ্ছে, উল্টো টাইম দেখাচ্ছে, ফ্ল্যাশ ব্যাকে যাচ্ছে। ওকে, তো আমরা যদি দেখি যে এই ভূমিরূপটা দেখি, এবং আমরা যদি দেখি যে এই ভূমিরূপটা আগে কি ছিল, দেখা গেল এরকম ছিল। ঘড়ি যদি আমরা ফ্ল্যাশ ব্যাকে যাই, যদি আমরা ভিন্ন সময়ে যাই, আগের অতীতে যাই, অতীতের টাইম মেশিনে করে যাই, তাহলে অতীতে যেতে গেলে আমাদের কি করতে হবে, ঘড়িটাকে উল্টো দিকে ঘোরাতে হবে, তাই না? তো এটা অতীতকে দেখানোর জন্য এই ঘড়িটা অতীতকে দেখাচ্ছে, এবারটা ঘুরতেই থাকছে ব্যাক দিকে, ব্যাক গিয়ারে, এরকম যদি ঘোরা যেত খুব ভালো হতো। আমরা পুরনো শৈশবে গিয়ে যেগুলো ভুল করেছিলাম সেগুলো ঠিক করে আসতাম, তাই না? যে জায়গাগুলোতে গন্ডগোল করেছিলাম, যে জায়গাগুলোতে দেখা গেল কারোর সঙ্গে ঝামেলা করতে গিয়ে ঠিক কথা বলতে পারিনি, মারতে পারিনি, আজকে মেরে তাকে 12টা বাজিয়ে দিয়ে আবার ঘড়িটাকে মানে উল্টো দিকে ঘুরিয়ে নর্মাল গিয়ারে গিয়ে আবার চলে আসতাম। বলো। ওয়াইফাই স্পিড নাই, কদিন ধরে জিওর একটু প্রবলেম চলছে। ওকে, তো ঠিক একই রকমভাবে শিলালক্ষণের সঙ্গে ভূমিরূপের সামঞ্জস্য থাকে। শিলালক্ষণ, ঠিক আছে, লিথোলজি, এর সঙ্গে ভূমিরূপের সামঞ্জস্য থাকে, এখানে তাই দেখানো আছে। শিলালক্ষণ কঠিন শিলা, তার জন্য ভূমিরূপটা এরকম হয়েছে। কঠিন শিলা, এখানে একটা ক্যানোপি দেওয়া আছে, মানে গার্ড করছে, তাই জন্য এটা এরকম ভূমিরূপ হয়েছে। ভূমিরূপ শিলালক্ষণ দ্বারা নিয়ন্ত্রিত বলে তিনি দাবি করছেন, ঠিক আছে। তো তিনি বলছেন দেখো, ভূমিরূপের গতিশীলতার ভারসাম্যতা থাকা সত্ত্বেও ভূমিরূপের উচ্চতা তারতম্য দেখতে পাওয়া যায়। পাওয়ার কারণ কি বলছে, 1 নম্বর হচ্ছে যদি উত্থানের হার অধিক হয় কিন্তু ক্ষয়ের হার স্থির হয়। যদি উত্থান হার অধিক হলো কিন্তু ক্ষয়ের হার স্থির হলো, তাহলে প্রকৃতির কি হবে, সেখানে উঁচু ভূমিরূপ হবে। একটু শুনে নাও, অল্প করে শুনে নাও। যদি উত্থান হার অধিক হলো কিন্তু ক্ষয় কম হলো, উত্থান অধিক হলো ক্ষয় কম হবে। পেঙ্কের সঙ্গে অনেক মিল আছে, অনেক জায়গায় দেখলাম পেঙ্কের সঙ্গে মিল। তো উত্থান বেশি হলো ক্ষয় কম হলো, তাহলে উঁচু ভূমিরূপ দেখবো। উত্থান কম হলো ক্ষয় বেশি হলো, তাহলে নিচু ভূমিরূপ দেখবো। এখানে উঁচু ভূমিরূপ দেখার কারণ আর নিচু ভূমিরূপ দেখার কারণ এটাই। উঁচু ভূমিরূপ দেখার কারণ হলো উত্থান বেশি হয়েছে কিন্তু ক্ষয় কম হয়েছে, তো এটা তাই বলা হয়েছে। তিনি 3টে কথার উল্লেখ করেন, এই 3টে কথা বলে আমি ছেড়ে দেবো, এতটা ধৈর্য নাই, কারণ 3টে থিওরি পড়া একদিনে 4টিখানে ব্যাপার নয়, ঠিক আছে। একটা হচ্ছে ডিকে ইকুইলিব্রিয়াম, একটাকে বলা হয় ডাইনামিক ইকুইলিব্রিয়াম, একটাকে বলা হয় স্টেডি স্টেট বা ডাইনামিক মেটাস্টেবল। এই 3টে কথা মাথায় রাখিস, তাহলে ভালো হবে। এই 3টের কথার মধ্যে কলেজে যদি আলোচনা হয় দেখবি এই 3টে কথাকে কিন্তু আলোচনা করবে, ভালো করে শুনে নে। হ্যাঁ, ডিকে ইকুইলিব্রিয়াম নষ্ট হচ্ছে, আর ডাইনামিক ইকুইলিব্রিয়াম ধরে রেখেছে, আর হলো স্টেডি স্টেট মানে কোনো রকম ইকুইলিব্রিয়াম নাই, বরঞ্চ একরকম আছে, ঠিক আছে। তো এই ডাইনামিক ইকুইলিব্রিয়ামের মাধ্যমে এইটাতে পৌঁছায়। আর ডিকে ইকুইলিব্রিয়াম মানে যখন কখনো কখনো ভূমিরূপের এরকম হয়, দেখা গেল আমাদের দেহের মধ্যে হঠাৎ করে ভাইরাল, এখন তোর শীতের সময়, তো এই শীতের সময় হঠাৎ করে ভাইরাল ইনফেকশন হয়েছে, তুই বুঝলি না কিন্তু। হ্যাঁ, ট্রেনে আস্তে আস্তে দেখা গেল কেউ হাঁচি ফেলছিল তোর পাশে, ঠিক আছে, সেখান থেকে ছোট ছোট ড্রপলেট তোর মুখে, তোর নাক মুখে ঢুকে গেছে, তুই বুঝতে পারিস নি, ঠিক আছে। ছি বললেও কিছু করার নাই, এটাই হয়, তুই জানিস না কিন্তু বুঝতে পারছিস না। হ্যাঁ, দেখা গেল যে তৌফিকে দেখা গেল ঠান্ডা লেগেছে, ও জানে, ও ব্যাপারটাকে হাইড করে রেখেছে, বলেনি। হ্যাঁ, ওর কিন্তু দেহের মধ্যে ভাইরাস আছে, ঠিক করোনার সময় তাই হতো। এবার এখানে এসে একটা হাঁচি ফেলেছে, এই গোটা ঘরে মহমহ করছে কিসে, করোনা ভাইরাসগুলোতে, তাই না। এবং আমাদের সবার নাকে মুখে ঢুকেছে, আমরা জানিও না, কারণ আমরা এরকম তো মাস্ক পরে আসিনি আমরা কেউ। এর ফলে কি হবে, আমাদের দেহের মধ্যে ভাইরাস ঢুকবে। এবার ভাইরাসের কারণে আমাদের দেহের মধ্যে একটা অস্বস্তির কন্ডিশন তৈরি হবে, কদিনের জন্য, 1-2 দিনের জন্য। তারপরে কি হবে, একটু জ্বর আসবে, মাথা দপদপ করবে, মাথা কামড়াবে, প্যারাসিটামল খাবো, তাই না। দেন 2 দিন কিন্তু একটু ঝিমাবো আমরা, 2 দিন ঝিমানোর পরে আবার ঠিক মতো করে খাওয়া দাওয়া করে ডিম সিদ্ধ আর লেবু খেয়ে আমরা আবার ফিট। ওকে, দেন যে মুহূর্তে ভাইরাস ঢুকেছিল দেহের মধ্যে, সেই অবস্থায় আমাদের কিন্তু
আমাদের কিন্তু দেহ ইকুইলিব্রিয়াম কন্ডিশনে নাই। কেন নাই? তার কারণ আমাদের দেহের মধ্যে ভাইরাস ঢোকাতে আমাদের দেহে ডিসইকুইলিব্রিয়াম অবস্থায় গেছে। ডিসইকুইলিব্রিয়াম মানে হ্যাঁ, ইকুইলিব্রিয়াম নষ্ট হয়েছে। তো যেই মুহূর্তে ভাইরাস ঢুকলো, ভাইরাস কি করবে? আমাদের দেহের মধ্যে শ্বেতকণিকাগুলোকে ড্যামেজ করবে, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাগুলোকে ড্যামেজ করবে, ঠিক আছে, এবং আমাদের দেহের মধ্যে তাপমাত্রা বাড়াবে। আমাদের দেহ কি করবে? ওই ভাইরাসগুলোকে মারার জন্য ডিফেন্স আছে না, যারা আমাদের দেহের মধ্যে ডিফেন্স মানে হচ্ছে বডিগার্ড কারা? শ্বেতকণিকা, হোয়াইট ব্লাড কর্পাসল, ডব্লিউবিসি। এই ডব্লিউবিসি কে বলবে ওদেরকে মারো ভাইরাসগুলোকে, তো সংগ্রাম শুরু হয়ে যাবে। ওই অবস্থায় আমাদের ইকুইলিব্রিয়াম মানে আমাদের তখন শরীর ভাল লাগবে না, পড়তে ভাল লাগবে না, হ্যাঁ, দেখবি কিচ্ছু ভাল লাগবে না, ঝিমঝিম ঝিমঝিম করছে, হ্যাঁ, শরীর ম্যাচ 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 করছে, কেমন করছে। ওকে, দ্যাটস ওই সময়ে, ওই মোমেন্টে আমাদের ইকুইলিব্রিয়াম নষ্ট হচ্ছে। তাহলে আমরা ওই মুহূর্তটাকে বলবো ডিকে ইকুইলিব্রিয়াম, ইকুইলিব্রিয়াম বিনষ্ট হচ্ছে। কিন্তু ওই রকম অবস্থা সবসময় থাকবে না, খারাপ অবস্থা সবসময় থাকে না, ভালো অবস্থা হয়, তাই না? কিছুদিন পরে আবার আমরা খাওয়া দাওয়া করে অ্যান্টিবায়োটিক খেয়ে, ঠিক আছে, অ্যাজিথ্রোমাইসিন অথবা প্যারাসিটামল খেয়ে আবার ফিট চাঙ্গা হয়ে গেলাম। 5 দিন কিন্তু গেল, 5 দিন কিন্তু ঝিমাচ্ছিলাম, তার কারণ ভাইরাস লোড, দেহের মধ্যে ভাইরাস ঢুকেছিল। ওকে, যে মুহূর্তে ভাইরাস ঢুকেছিল আমাদের দেহ ফিট থাকার পরেও আমাদের দেহ ঝিমাতে লাগলো, তার মানে ইকুইলিব্রিয়াম নষ্ট হলো। ইকুইলিব্রিয়াম মানে স্টেবল, স্টেডি স্টেট, মানে ইকুইলিব্রিয়াম মানে এমন একটা কন্ডিশন যখন আমরা বিন্দাস আছি। ক্লিয়ার? দেহের মধ্যে কোনো রকম ঝামেলা নাই। তো যে মুহূর্তে ভাইরাস ঢুকলো, ভাইরাসের সঙ্গে দেহের ঝামেলা শুরু হলো, ঝিমাতে লাগলাম। ডিকে ইকুইলিব্রিয়াম, ডিকে মানে বিনষ্ট হওয়া, ইকুইলিব্রিয়াম বিনষ্ট হলো। হ্যাঁ, যাচ্ছি, হয়ে গেছে আমার। হ্যাঁ, তো ইকুইলিব্রিয়াম বিনষ্ট হলো, বোঝা গেল ডিকে ইকুইলিব্রিয়াম কি। তারপরে আবার ইকুইলিব্রিয়াম আসলো। ওকে, আমাদের দেহে কিন্তু ডাইনামিক ইকুইলিব্রিয়াম, আমরা খাবার খাচ্ছি, দেন আমাদের ডাইজেশন হচ্ছে, তারপরে সকালবেলায় 2 নম্বরে যাচ্ছি। শুনছিস না মনে হয় তোরা? শুনলে তোদের হয়তো, হ্যাঁ, বেশিরভাগই শুনছে না। খাবার খাচ্ছিস তো সবাই? দেন খাবারগুলো কি পেটের মধ্যে ওই স্টোরেজ হয়ে থাকছে নাকি? হ্যাঁ, 2 নম্বর ক্লিয়ার না? ওকে, দেন ইকুইলিব্রিয়াম না, ইকুইলিব্রিয়াম আছে, ডাইনামিক আছে। তো মানে কেউ খাবার খায় না স্ট্রং, এরকম আছিস নাকি? কেউ খাবার খায় না, না? তো আমাদের দেহে কিন্তু ইকুইলিব্রিয়াম আছে, আমাদের দেহে ইনটেক করছি, খাবার খাচ্ছি, দেন যা হচ্ছে হচ্ছে, সবই হচ্ছে, দেন ডাইনামিক ইকুইলিব্রিয়াম। ভাইরাস ঢোকার সময় ডিকে ইকুইলিব্রিয়াম, ভাইরাস ঢোকার সময় 2-5 দিনের 3 দিনের জন্য ঝিমাচ্ছিলিস, ডিকে ইকুইলিব্রিয়াম, দেন আবার ডাইনামিক ইকুইলিব্রিয়াম, ঠিক আবার স্টেডি স্টেট। হ্যাঁ, যখন কখন যাবে? মানুষ যখন মরে গেল তখন আর কিছু হবে? ডাইনামিক থাকলো, তখন খাবার খাবে, 2 নম্বর করবে, তখন কি বলবো? স্টেডি স্টেট। বোঝা গেল? তখন ডাইনামিক নয় আর। ক্লিয়ার? তো ঠিক তেমনি আমাদের বডির সঙ্গে ভূমিরূপকে যদি আমরা কম্পেয়ার করি, ডাইনামিক ইকুইলিব্রিয়াম মানে উত্থানও হবে, ক্ষয়ও হবে, ভারসাম্য থাকবে, নো চেঞ্জ দেখবো। বাট উত্থান বন্ধ আছে, কিছুদিনের জন্য উত্থান বন্ধ আছে, শুধু ক্ষয় হয়ে আছে, ডিকে ইকুইলিব্রিয়াম। বোঝা গেল? আর একটা ভূমিরূপ হয়েছে স্টেডি স্টেট, তার মানে সেখানে উত্থানও নাই আর ক্ষয়ও নাই। হতে পারে যদি সি লেভেলের কাছাকাছি আসে, সেখানে ক্ষয়ও করে না আর উত্থান হওয়ার কোনো সম্ভাবনা নাই। অনেক ভলক্যানো আছে যে ভলক্যানোগুলো মৃত, আবার অনেক ভলক্যানো আছে যেগুলো ডরম্যান্ট বলা হয়। ডরম্যান্ট মানে ও আজকে উঠেনি, ভলক্যানো হয়নি, ভলক্যানিক ইরাপশন হয়নি, কিন্তু আগামী দিনে হতে পারে, সুপ্ত। তো যে ভলক্যানোগুলো আর লাস্ট 10,000 বছরে কোনোদিন ভলক্যানিক ইরাপশন হয়নি আর কোনোদিন চান্সও নাই, যেমন ওড়িশাতে অনেক আছে ভলক্যানো। সিমলিপাল বলে একটা জায়গা আছে ওড়িশাতে, ন্যাশনাল পার্ক। তো ওড়িশা সিমলিপাল ভলক্যানো ছিল একটা, ঠিক আছে, কিন্তু অনেক দিন আগে, কয়েক হাজার বছর আগে, কয়েক হাজার 10,000 বছর আগে হয়তো ভলক্যানো ছিল, বাট এখন আর ওর ভলক্যানোর কোনো অ্যাক্টিভিটি নাই। বেয়ারেন তো হেভি হয়, বেয়ারেন প্রত্যেক বছর আর মন খারাপ করে যদি ভলক্যানিক ইরাপশন না হয়, ঠিক আছে, ও অ্যাক্টিভ। তো ও কি, ও হচ্ছে, ও হলো ডাইনামিক ইকুইলিব্রিয়াম কন্ডিশনে আছে ব্যারেন। বাট ওই সিমলিপাল স্টেডি স্টেট, ও আজ থেকে 100 বছর আগে যেমন ছিল তেমনি আছে এখনো, 100 বছর পরে তেমনি থাকবে। ডাইনামিক না, কোনো উত্থানও নাই, ক্ষয়ও নাই, ক্ষয়ও খুব কম, তো স্টেডি স্টেট। বোঝা গেল ল্যান্ডফর্মের স্টেডি স্টেট মানে কি? হ্যাঁ, ডিকে ইকুইলিব্রিয়াম কখন? প্রচুর পরিমাণে ক্ষয় হচ্ছে। হিমালয় উত্থান চলছে না, এখন উত্থান চলছে তো নাকি? তো হিমালয়ের উত্থান চলছে, ক্ষয়ও চলছে, তো ডাইনামিক ইকুইলিব্রিয়াম। আরাবল্লী পর্বত উত্থান হচ্ছে,
উত্থান হচ্ছে। আরাবল্লী নিয়ে এখন বহুত সমালোচনা হচ্ছে, জানিস তো। তো আরাবল্লীর উত্থান হচ্ছে, কেউ বলবে কি? উত্থান হচ্ছে না। আরাবল্লী একটা ভঙ্গিল পর্বত ছিল ওয়ান্স আপন এ টাইম। আরাবল্লী এখন ক্ষয়ীভবন প্রক্রিয়া ওর মধ্যে জারি আছে। মানে আরাবল্লী এমন একটা পর্বত যে শুধুমাত্র ক্ষয় করছে, উত্থান প্রক্রিয়া হচ্ছে না। তাহলে কি হচ্ছে? ওখানে ডিকে ইকুইলিব্রিয়াম নষ্ট হচ্ছে, কারণ ওখানে ডাইনামিক নাই। কেন ডাইনামিক নাই? কারণ উত্থান আর হয় না। আরাবল্লী ক্ষয়জাত ভঙ্গিল পর্বতের উদাহরণ। ভারতবর্ষের মধ্যে ক্ষয়জাত ভঙ্গিল পর্বতের উদাহরণ, অনেক বেশি প্রাচীন, হিমালয়ের থেকে বেশি বড়, হিমালয়ের থেকে সিনিয়র সিটিজেন, বার্ধক্য ভাতা পাই আরাবল্লী, তার জন্য তো এই অবস্থা। ওকে, তো আরাবল্লীতে যেহেতু উত্থান হয় না, মানে ভঙ্গিল প্রক্রিয়া হয় না, কাজ করে না, শুধুমাত্র ক্ষয় হয়, তাই ডিকে ইকুইলিব্রিয়াম। দিন দিন ওর ইকুইলিব্রিয়াম নষ্ট হচ্ছে। ওকে, হিমালয় ডাইনামিক ইকুইলিব্রিয়াম, বোঝা গেছে? সিমলিপালে যে ল্যান্ডফর্ম আছে সেটা যদি ক্ষয় না হয়, এরকম ধরে নেওয়া হয়, ক্ষয় একটু হয়, ধরে নিচ্ছি, আমি আলোচনার খাতিরে ধরে নিচ্ছি সিমলিপাল ভলকানিক ইরাপশনের জন্য হয়েছিল। ওটা ডেড ভলকানো হবে না, ক্ষয় হচ্ছে না, কারণ ইগনাস রক শক্ত রক, তাই ওখানে বলবো স্টেডি স্টেট আছে। না, ওটা না উত্থান হচ্ছে, ভলকানিক ইরাপশন না হলে জমবে কি, আর না জমলে উঠবে কি? তাহলে উঠছেও না। আর শক্ত শিলা বলে ক্ষয় হচ্ছে না, ক্ষয় কম হচ্ছে, তো আমরা বলতে পারি ওটাকে বলবো স্টেডি স্টেটে আছে। বোঝা গেল স্টেডি স্টেট কি? তাহলে যে জায়গায় ল্যান্ডফর্মের উত্থান হচ্ছে না, ক্ষয় হচ্ছে না, দ্যাট ইজ স্টেডি স্টেট। যে জায়গায় উত্থানও হচ্ছে, ক্ষয় হচ্ছে, হিমালয় প্রতি বছর আপলিফমেন্ট ঘটছে, জানো তোমরা। অ্যাক্টিভ ভঙ্গিল পর্বত, মানে সক্রিয় ভঙ্গিল পর্বত, তাই না? ইয়াং ফোল্ডেড মাউন্টেন, মানে ও এখনো ইয়াং আছে। ওকে, ওর এখনো বার্ধক্য আসেনি। বাট আরাবল্লী হলো ক্ষয়জাত ভঙ্গিল পর্বত, তাহলে ডিকে ইকুইলিব্রিয়াম। বোঝা গেল উদাহরণ? এই জিনিসগুলো কিন্তু যেটি হ্যাক তার প্রসঙ্গে, মানে তার তত্ত্বে কিন্তু উল্লেখ করেন। ক্লিয়ার? কিন্তু এটার উপর তিনি বেশি জোর দেন, তার তত্ত্বকে এই জন্য ডায়নামিক ইকুইলিব্রিয়াম বলা হয়। বোঝা গেছে? ব্যাস এটুকু ডাকলেই হবে। এবার মেটেরিয়াল যেগুলো দিয়েছি সেই মেটেরিয়ালগুলোকে পড়ে নিবে, মুখস্থ করে নিবে, কারণ থিওরি বোঝার থেকেও বেশি গুরুত্বপূর্ণ যেটা, সেটা হলো মুখস্থ করা। তুমি যদি শুধু ভাবো যে বুঝে গেছি, হ্যাঁ স্যার সব বুঝে গেছি, ভিডিও আছে 2-3 বার ভিডিও দেখলে, বাট আমার ল্যাঙ্গুয়েজ তো অন্য না। পরীক্ষার সময় লেখার জন্য তোমাকে, ওই অল্প সময় লেখার জন্য তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে মুখস্থ, ঠিক আছে? আর মুখস্থ করার জন্য তোমাকে মাল্টিপল টাইম পড়তে হবে, একই জিনিস বারবার রিভিশন দিতে হবে। তো আমি বলবো এই থিওরি করা না, মুখস্থ করে একদম এর পিন্ডি চটকে দাও। বোঝা গেল? নেক্সট দিন আমরা ভূমিরূপগুলো নিয়ে পড়বো, ঠিক আছে? আজকে আমি একটা ভূমিরূপ দিয়েছি, হিমবাহের ক্ষয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ দিয়েছি, ঠিক আছে? এইটা পড়ে আসবে, বোঝানোর তেমন কিছু নয়, কারণ মাধ্যমিক থেকে তোমরা একই জিনিসই পড়ে আসছো। এখানে অনেকগুলো জিনিস আছে, এগুলোকে আমি দিব। নেক্সট দিন আমরা অন্য কোনো জিনিস নিয়ে পড়বো, ঠিক আছে? তো আমি কিছু মেটেরিয়াল দিব, সঙ্গে সঙ্গে নতুন জিনিস পড়াবো। হ্যাঁ, নেক্সট ডে হলো মঙ্গলবার, টাইম হলো 8টা। ও যারা টুরে যাবে, ভিডিওটা কাট, ভিডিওটা বন্ধ কর, পজ করে দে।